বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন টাস এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান এবং একটি বিদেশি রাষ্ট্রের তিনি অনারারি কনসাল জেনারেল বাংলাদেশে কে মুজিবুল হক এবং আমার ডানে রয়েছেন চর্চা.com-এর সম্পাদক সিনিয়র সাংবাদিক কলামিস্ট সোহরাব হাসান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সম্প্রতি দু তিনটে আন্তর্জাতিক পরিসরে সাকসেস বাংলাদেশে, একটা হচ্ছে যে জাতিসংঘ সাধারণ অধিবেশনের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মোটামুটি একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই এবং স্বল্প অনেক পিছিয়ে থেকেও নির্বাচনে বাংলাদেশ জয় পেয়েছে। আইএলওর একটা অধিবেশনে বাংলাদেশ সহসভাপতি নিযুক্ত হয়েছে এবং সেই সঙ্গে এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের যে নতুন সরকার ক্ষমতা এসে যে আবেদনটা করেছিল যে 3 বছর আরও সময় সুযোগ বাড়ানো, সেটাও মোটামুটি সিডিপি জাতিসংঘের তারা সমর্থন দিয়েছে যে এটা বাড়ানো যেতে পারে 2029 সালের 24 নভেম্বর পর্যন্ত। সো আমি এই তিনটে বিষয় এটা নিয়ে আপনাদের একটু মতামত শুনতে চাই যে আপনারা কিভাবে দেখেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে যেহেতু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তো তিনি কি থাকছেন না আমরা যতদূর বুঝি যে এটা তিনি হয়তো থাকবেন না, কিন্তু কোনো গণমাধ্যম জানিয়েছে যে তিনি এই বার্তাটা দিয়েছেন যে তিনি ছুটি নিয়ে থাকবেন। তো ছুটি নেওয়া মানিত হচ্ছে যে ওই পদে আর কেউ যাচ্ছেন না, তো সেটাও কতখানি বা ঝামেলা তৈরি করবে বা কতখানি সুবিধা তৈরি করবে সেটাও একটু বুঝতে চাই। মিস্টার কে মুজিবুল হক। ধন্যবাদ জিল্লুর ভাই, সোহরাব ভাইকে পেয়ে আনন্দিত। ইনফ্যাক্ট বাংলাদেশের জন্য এটা একটা আনন্দের ব্যাপার, গৌরবেরও ব্যাপার। আপনি যদি রেজাল্টটা দেখেন, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের ব্যাপার। এজ এ হোল বাংলাদেশি একজন নাগরিক হিসাবে আমি আনন্দিত এবং আমি বিশ্বাস করি, আমি সবার সাথেই কথা বলেছি, আমার সার্কেলে দেখেছি সবাই এটাকে পজিটিভলি নিয়েছে। এবং বাংলাদেশের আপনি কয়েকটা ইস্যু বললেন, এখন বাংলাদেশের ভিতরেও কিন্তু একটা অনেক দিন পরে আমরা কিন্তু একটা ভেরি শার্প ক্রিটিক্যাল টাইম ক্রস করতেছি। এই শার্প ক্রিটিক্যাল টাইমের ভিতরে 2-3টা কিন্তু আন্তর্জাতিকভাবে ভালো খবর আমাদের কাছে চলে আসছে, যেটা আইএলওর কথা বললেন, এলডিসি গ্র্যাজুয়েশনের 3 বছর ডিসকাউন্ট পাওয়ারটা বললেন, প্লাস এখন ফাইনালি আমরা পেলাম ইউএনজি এর প্রেসিডেন্ট। এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের প্রতি এই সারা বিশ্বে বোঝা গেল যে একটা সমর্থন আছে, একদম সরাসরি সমর্থন আছে একটা গোত্রের বাংলাদেশের প্রতি। তো এইটাই আমাদেরকে অনেকটা মাইলেজ দিবে এবং ভ্যালুয়েট করবে আমাদের এই ক্রাইসিসগুলি মিটিগেট করার জন্য। আর ব্যক্তিগতভাবে যে উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি থাকবেন না উনি ছুটিতে যাবেন, এটা অফকোর্স যে সরকার আছে, সরকার প্রধান আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনারা এই জিনিসটাকে সেটেল করবেন। অবশ্যই এই ক্রিটিক্যাল টাইমে উনি কিন্তু 2 জায়গা থেকেই আমাদেরকে সাপোর্ট করতে পারবেন, এখানে বসে থেকেও পারবেন, ওখানে থেকেও পারবেন। দেখতে হবে যে কোনটা সবচেয়ে বেশি এফেক্টিভ হয় আমাদের জাতির জন্য, পররাষ্ট্রনীতির জন্য, আমাদের এই ক্রিটিক্যাল টাইমটাতে ভিজিলেন্স থাকার জন্য। যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা করাই মনে হয় ভালো হবে। তো ব্যক্তিগতভাবে আমার এই ব্যাপারে কোনো ধরনের ওপিনিয়ন দেওয়ার মতো ওই রকম চিন্তাভাবনা আমি করি নাই আর করতে চাচ্ছিও না। এখানে আমি দেখতে চাচ্ছি যে সরকার কি করেন এবং উনি কি করেন। ওনারা 2 জন মিলে দেশের জন্য যেটা ভালো হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য যেটা ভালো হবে, ওইটাই যেন সিদ্ধান্ত নেন, এইটাই আমার একমাত্র কাম্য। এবং আমি ওনার এই পিরিয়ডটা সভাপতি হিসাবে ওনার যে সার্থকতা, ওনার যে কন্ট্রিবিউশন, এইগুলির জন্য আমি খুব ভালোভাবে আমাদের পক্ষ থেকে
আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং বেস্ট উইশেসটা কনভে করছি। মিস্টার সোহরাব হাসান। ধন্যবাদ মুজিবুর ভাইকে, শুভেচ্ছা। বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির পদ অলঙ্কৃত 81তম করেছেন, অধিবেশনে। এটি খুবই আনন্দের খবর। এবং যিনি সভাপতি হয়েছেন ডক্টর খলিলুর রহমান, তাকে আমরা অভিনন্দন জানাই। বাংলাদেশে বৈশ্বিক প্রেক্ষাপটে খুব কম আনন্দের সংবাদ থাকে। আপনি আরেকটি বললেন যে আইএলও আন্তর্জাতিক সমসম্মেলন 114তম অধিবেশনে বাংলাদেশ, এটা তো খুবই সহসভাপতি। স্বল্প সময়ের জন্য এই অধিবেশন যতদিন চলবে। তৃতীয়টা কি আমাদের সাফল্য না ব্যর্থতা? সুযোগ পেয়াটা গ্রাজুয়েশন, হ্যাঁ গ্রাজুয়েশন। এটা হচ্ছে আমরা এগোতে পারিনি বলে সময় চেয়েছি, জাতিসংঘ মোটামুটি নীতিগত একমত হয়েছে। এখন যে আমরা পারলাম না, একটা হচ্ছে গত 2 বছরে আমরা 3টি সরকার দেখেছি। হতে পারে যে এই রাজনৈতিক উত্থান পতন এটা একটা কারণ। এটি আমার মনে হয় যে তার চেয়ে বেশি কাজ করেছে আপনার করোনা, কোভিড যে মহামারী, এবং তাতে আমাদের অর্থনীতি অনেক ক্ষেত্রেই, যেমন গ্রাজুয়েশনের তো একটা বড় শর্ত বা একটা উপাদান হচ্ছে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, এবং আমরা টেকসই উন্নয়ন কতটা করতে পেরেছি। এবং 2030-এ এটার বোধহয় একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষা আমরা খুব ভালো করব এরকম মনে হচ্ছে না। সেদিক থেকে আমাদের বিকল্প ছিল না। বিশেষ করে গ্রাজুয়েশন হলে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে গেলে যে সব, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের উপর যে চাপ আসবে, আমাদের যে বাড়তি কর দিতে হবে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, সেটি একটি কঠিন। মজিবুল হক ভাই আরও ভালো বলতে পারবেন যে এখন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র কী করছে, তার পণ্য বিশ্ব বাজারে ধরে রাখার জন্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ 50টি দেশের উপর আবার 10% কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এই অর্থে এটা হচ্ছে যে মন্দের ভালো যে আমরা 3 বছর সময় পেলাম। এই 3 বছরের মধ্যে আমরা কতটা প্রস্তুতি কতটা থাকবে, প্রস্তুতি মানে নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে। এবং এই রাজনৈতিক কোলাহল থাকলে, রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ, অবিশ্বাস, সন্দেহ থাকলে কিন্তু এটা এগোনো খুব কঠিন। আর ডক্টর খলিলুর রহমানের বিষয়ে তো এক ধরনের নানা মহলেই এক ধরনের ধারণা আছে, সেটার ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। ইতিবাচক দিকটাই আগে বলি। আর সেটি অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন, বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের যে ভুল বোঝাবুঝি ছিল সেটার অবসান, এবং একটা কঠিন সময়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা, এক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল। একটি বিতর্ক প্রথমের দিকে ছিল, এই মুহূর্তে এটা নাই, যে তখন অন্তর্বর্তী সরকার ছিলেন, যখন এই বাংলাদেশের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তখন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন। এবং এক ধরনের কথা ছিল যে তৌহিদ হোসেনই যদি বাংলাদেশ হয়, কারণ পররাষ্ট্র সচিব বা মন্ত্রী বা উপদেষ্টা এদেরই প্রতিদ্বন্দ্বিতা করার কথা। ওইখানে কি কারণে তিনি বাদ পড়লেন আর কি কারণে জাতীয় নিরাপত্তা, ডক্টর খলিলের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে তো এই সরকারের আমলে করা হয়েছে, ওই সরকার আমলে করা হয়নি। প্রক্রিয়াটা কিন্তু আগে থেকে শুরু, তখনই কিন্তু এই না, কিন্তু আমি বলছি যে ওই সরকার তখন প্রার্থিতা ঘোষণা করেনি। হ্যাঁ। তো এটি একটি, এখন আমরা চাই দেশের ভালো মানে জনগণের সমৃদ্ধি, জনগণের উন্নয়ন, আমরা যে অবস্থায় আছি বা যে অবস্থায় ছিলাম, এটা ভালো থাকা নয়, এখান থেকে উত্তরণ ঘটবে কি করে? আমার প্রশ্ন আপনার কাছে যে পররাষ্ট্রমন্ত্রীর কি হবে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, সেই প্রশ্নটা আসছে। আর দ্বিতীয় হচ্ছে যে যে এটা খুব আবার আনন্দিত হতে পারছি না এই কারণে, এখন জাতিসংঘের যে অবস্থা, জাতিসংঘ একটা মুমূর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
হ্যাঁ, ইউএনডিপি বা অন্য তাদের উন্নয়ন কর্মসূচি যে রুটিন যে কাজগুলো, সেখানে অবশ্যই বাংলাদেশের অংশীদারিত্ব আহ, আছে এবং থাকবে, সেটা জোরদার হোক চাই। কিন্তু যে ক্ষেত্রে জাতিসংঘ যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, এমনকি ধরেন ৮০ দশক ৯০ দশকেও জাতিসংঘের যে ভূমিকা ছিল, ইরাকের যুদ্ধ হওয়ার আগে কিন্তু জাতিসংঘে আলোচনা হয়েছিল। কিন্তু আজকে কিন্তু ইরান যুদ্ধের জন্য জাতিসংঘে আলোচনার অপেক্ষা করে না কেউ, বা জাতিসংঘ কোথাও যুদ্ধ থামাতে পেরেছে এটাও। তবে আমরা রুটিন কাজ বা ১ বছর যদি বাংলাদেশ একটা ভূমিকা দেখাতে পারে, এটা ভালো। আর দ্বিতীয় হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর পদ কি হবে। তিনি বলছিলেন যে এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান বলছেন, তিনি এটা সার্বক্ষণিক দায়িত্ব এবং 1 বছর ছুটি নেবেন। সেক্ষেত্রে সরকারের উপর দায়িত্ব আসে, এবং বাংলাদেশ এখন বৈশ্বিক রাজনীতিতে, ভূ রাজনীতিতে যে অবস্থা আছে তাতে ছুটি নেওয়া মানে হচ্ছে ওই পদে আর কেউ দায়িত্ব পালন করতে পারবে না, দায়িত্ব পালন করতে পারবে না, বা ওই পদ ওনাকে ছাড়া যে দায়িত্ব করবেন। হ্যাঁ, একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী আছেন, একজন উপদেষ্টা এখন সরকার কি তার উপর ভরসা করবেন? তিনি পেশাদার কূটনীতিক না, তিনি রাজনীতি থেকে আসা মানুষ। বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ছিলেন, আর সেটি তার কি বলে একটা মাত্রা যোগ করে। কিন্তু বাংলাদেশে এই যে ঝড়ো হওয়ার মধ্যে আছে, বিশেষ করে বৈশ্বিক প্রেক্ষাপটে, সেখানে মানে আমি মনে করি একজন সার্বক্ষণিক পররাষ্ট্রমন্ত্রী থাকা দরকার। সেটি খলিলুর রহমান ছুটি নেন, অথবা এটাও হতে পারে যে 1 বছরের জন্য আরেকজনকে নেওয়া, সেটা আবার কীরকম হবে। কারণ এটা সব কিছুই নির্ভর করবে। আমরা অনেকটা বলি যে প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে, কিন্তু প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে এর অর্থ না যে আমাদের কিছু বলার থাকবে না। অবশ্যই বলার থাকবে, যদি তার অনুপস্থিতি সরকারের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোনো বিচ্ছেদ ঘটায়, কোনো বিপর্যয় ঘটায়, সেটি কোনোভাবেই কাম্য হতে পারে না। সুতরাং সেখানে সরকারকে এটা খুব গভীরভাবে চিন্তাভাবনা করতে হবে। কারণ নতুন সরকারের প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়েও কিন্তু বেশ জল্পনা ছিল। উনি যাচ্ছেন এখন মালয়েশিয়াতে, প্রথমে কোথায় আগে যাবেন, এটাও কিন্তু একটা আমাদের পররাষ্ট্র নীতির কৌশলের অংশ। ভারত না চীন, এই বিতর্কের মধ্যে কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে তৃতীয় দেশে, তার মানে তারপর আবার এবং বলা হয়েছে যে সার্ক ভুক্ত সব দেশেই যাবেন। তো এটাই হবে, হয়তো চীনে আগে গেলে পরে ভারতে যাবে, বা ভারতে আগে গেলে চীনে যাবেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ভারতে প্রথম গিয়েছিলেন। যাই হোক, আমরা চাই যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এতদিন যে দ্বিধাদ্বন্দ্ব, অথবা এক ধরনের বলা হতো যে ঠিক নীতি কী, এইটাও প্রশ্ন আসছে, বাংলাদেশ পররাষ্ট্র নীতি কী। আমরা শুনে আসছি যে সবার সঙ্গে বন্ধুত্ব, যে কারো প্রতি শত্রুতা নয়, সবার প্রতি বন্ধুত্ব। সেটাও বোধহয় এই জটিল এবং খুব কঠিন বিশ্বে সম্ভব না। বন্ধু বেছে নিতে হবে এবং শত্রুকে বন্ধু করার চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি সৌরভ ভাই ঠিক বলছেন যে আসলে আমাদের যে গ্র্যাজুয়েশন পিরিয়ডটা, যে সক্ষমতাটা যে আমাদের ডেভেলপ করতে হবে, এটা কিন্তু কম্প্রোমাইজ করার মতো মানে কিছু না। এটা রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করতে হবে। আপনি চিন্তা করেন, সারা গ্লোবাল ইকোনমি যদি এখন দেখেন, খুব ফ্রেজাইল। কিন্তু বাংলাদেশের ইকোনমি তো আমরা বুঝতেছি কোন অবস্থায় আছে। আমাদের ঋণ কত সুদ করতে হবে, আমাদের আয় কত, এটা তো আমরা এখন জানি, এবং পত্রিকা পড়লেই বুঝতে পারি যে কত আছে। আমাদের যে ব্যাংকগুলির কী অবস্থা, এটাও আমরা জানি। এবং আমরা যারা লোকাল স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছে, তারাও কিন্তু খুব ক্রাইসিসে আছে। আবার ইন্ডিভিজুয়াল যারা ধরেন ডিপোজিটেড হোল্ডার যেমন ৭৮ লক্ষ মতো সাফার করছে। ভেরি ক্রিটিক্যাল একটা টাইম। এই ক্রিটিক্যাল টাইমে আমি মনে করি যে সক্ষমতা বাড়ানোর জন্য একটা প্ল্যান অফ অ্যাকশন করা দরকার, একটা রোড ম্যাপ করা দরকার, এবং এটা ডিসাইসিভলি করা দরকার। এবং আমার বিশ্বাস যে সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এটা আছে এবং এটা করবেন। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে রাজনৈতিক সম্প্রীতি। অ্যাকচুয়ালি যখনই একটা দেশ ক্রাইসিসে পড়ে,
ক্রাইসিসে পড়ার পরে কিন্তু এটাকে তুলে আনার জন্য 10টা হাত লাগে, কিন্তু মানে সবাইকে একত্রিত হয়, মানে 10 হাত বলে আমাদের একটা গ্রামে প্রবাদ আছে যে 10 হাত যেখানে ভয় নাই সেখানে, মিনস একটা সম্প্রীতি করতে হবে। এবং আমাদের এখন বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন ওনার উপরে কিন্তু এটার একটা বিরাট দায়িত্ব। এখানে একটা হিউজ আমাদের একটা রেভলিউশন হয়ে গেল, এখানে একটা ওপেন এন্ডেড একটা জায়গা আছে, এখানে সেন্সিটিভিটি আছে, এখানে কিছু চেতনা আছে, আবার স্বাধীনতার চেতনা আছে, 24-এর চেতনা আছে। মানে ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ফর দি লিডারশিপ যে এখানে কিভাবে আপনি রাজনৈতিক মানে সম্প্রীতিটা আনবেন। যে কোনো দেশ আপনি যদি এটাকে উপরের দিকে নিয়ে যেতে চান, সম্প্রীতি একটা লাগবেই। কিভাবে করবেন? হ্যাঁ, কিপিং যারা অন্যায় করছে তার বিচার ব্যবস্থাটাকে ঠিক রাখতে হবে। বিচারের আওতায় যারা বিচারে যাবে, বিচারের বাইরে যারা তারা তাদের সুযোগ সুবিধা পাবে। অ্যাকচুয়ালি ডেমোক্রেসিটা হলো যে যারা মাইনরিটি আছে ওদেরকে প্রটেক্ট করতে হবে, আর মেজরিটির যে সাপোর্ট ওপিনিয়নটাকে বাস্তবায়ন করতে হবে। এইটাই তো জিনিসটা। তো এটা আমি মনে করি যে সম্প্রীতিটা যদি আমরা আস্তে 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 আমরা ডেভেলপ করতে পারি, আমরা যদি সক্ষমতা বাড়াতে পারি, আমাদের যে অর্থনৈতিক যে এখন যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা আমরা ওভারকাম করতে পারবো। আরেকটা জিনিস উনি বলতেছিলেন জাতিসংঘের এই এখন যে অচল অবস্থা, অ্যাকচুয়ালি হয়েছে কি নাই মামার চেয়ে কানা মামা ভালো। এখন তো পৃথিবীতে কেউ নাই যে আপনি কারোর কাছে যে একটা কথা বলবেন। এই ইনস্টিটিউটটার কিন্তু অনেক ভ্যালুস ছিল এবং ওরা অ্যাক্টও করেছে, বাট রিসেন্ট ফেনোমেনার কারণে যারা এই ইনস্টিটিউটটাকে তৈরি করছে ওরাই ওদের মাইন্ডসেটটা যেই জায়গাতে ছিল, তাদের যে চিন্তাটা থিমটা যেখানে ছিল ওখান থেকে থিংটা এবং থিম দুইটাই শিফট হয়ে গেছে। আপনি আমেরিকার কথা যদি চিন্তা করেন, আমেরিকা তো ফ্রি ইকোনমি দিয়েই আসছে, ডেমোক্রেসি দিয়ে আসছে, হিউম্যান রাইটস দিয়ে আসছে, সব কিছু দিয়ে আসছে। কিন্তু আবার হঠাৎ করে দেখেন ওই যেই দেশটা এটাকে প্রমোট করছে ওই দেশে কিন্তু আমাকে 30% এখন ট্যাক্স দিচ্ছে। এখন আর কম্পিটিটিভ মার্কেটের কথা বলছে না, যেটা কম্পিটিটিভ মার্কেটে আমরা বিস্তার করব, আমাদের কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্ট অ্যান্ড প্রাইস দিয়ে কম্পিট করব, এই জায়গায় কিন্তু শেয়ার এখন নাই। আপনি আমার কথাটা বুঝছেন? আবার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বলে এখানে তো কতগুলি আছে, ধরেন বাইল্যাটারাল ইন্টারেস্ট, ইকোনমিক ইন্টারেস্ট, ডিপ্লোম্যাটিক টাইজ, আবার এখানে একটা সব কিছুকে সুপারসিড করে ফেলে কিন্তু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। স্ট্র্যাটেজিকে অ্যান্ড স্ট্র্যাটেজি আপনি আমার বন্ধু, আপনি আমার সাথে থাকবেন, বিপদে থাকবেন, সুখেও থাকবেন। এখন আপনি রং করেন আর রাইট করেন, আপনার বিপদে আপনার পাশে আমি আছি। এই যে স্ট্র্যাটেজিক অ্যালাই জিনিসটা, এটাও কিন্তু আপনার এই সারা পৃথিবীকে ডিস্টেবল করে দিচ্ছে। আপনি দেখেন এটা কিন্তু বেনিফিট দিচ্ছে না এখন। আপনি যদি রাশিয়া দেখেন, আপনি ইউক্রেনের যুদ্ধ দেখেন, এটা ইউরোপিয়ান অ্যালাইরা কিন্তু বিলংস টু এ পার্টি, ইউক্রেনের সাথে আছে, কিন্তু তারা কি বেনিফিট করতে পারছে দেমসেলফ অর ফর দি ইউক্রেন? পারছে না। কিন্তু যেহেতু একটা বড় রাষ্ট্র পাশে ছিল, নেগোশিয়েট করলে কিন্তু ডিপ্লোমেসি যদি আমরা করতাম হয়তোবা কিছু বেনিফিট আসতো, এত টাকা খরচ হতো না। ইকোনমিক সারা পৃথিবী একটা কিন্তু ঝাঁকুনিতে পড়ে গেছে অর্থনীতির দিক দিয়ে চিন্তা করলে। আর ওইটার উপর আবার একটা ধরেন ইরান যুদ্ধটা এসে গেল, ইসরায়েল এবং আমেরিকা, এবং ফর দ্য ফার্স্ট টাইম দেখেন এই ধরনের একটা যুদ্ধ আমরা দেখেছি যে এলাইরা যুদ্ধ করে এখানে একটা অ্যাসোসিয়েট, কিন্তু উইদাউট নোটিস যুদ্ধটা শুরু করলেন। যেই ইরানের গভর্নমেন্টটা, বিশ্বাস করেন আপনি যদি তাদের ইন্ডেক্স দেখেন, ওরা ইরানের সরকারের কিন্তু আস্তে 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 জনপ্রিয়তা তার দেশেই কমতি ছিল, এবং আমেরিকা স্ট্র্যাটেজিক্যালি ওদের জনপ্রিয়তাটাকে নিচের দিকে নিয়ে তোরে একটা চেঞ্জ করতো হিস্ট্রিক্যালি, অ্যাকসেপ্ট দিয়ে আপনি ইরাক যদি বাদ দেন বা আদার্স বাদ দিলে পরে। ইরাকেও কিন্তু তারা ওই ধরনের কিছু করেছে, অনেক জেনারেল ট্রেনারেল ওদের সাথে লিয়াজু করে ওরা যুদ্ধের আগেই ফ্লাইব্যাক, আমরা তো দেখেছি তখন নিউজে যে তারা ফ্লাই করে চলে গেছে যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে। তো এখন ইরান কি হয়েছে, ইরানের এই ঘটনাটাই হয়েছে কি, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম যে যেই সরকারটা সবচেয়ে দুর্বল হয়ে যেত হয়তো বা নেক্সট ফিউ ইয়ার্সে, সেই সরকারটা সবচেয়ে বেশি স্ট্রং হয়ে গেছে। যখনই আপনি অ্যাটাক করছেন জাতিগতভাবে তারা ইউনাইটেড হয়ে গেছে। আর যারা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল সারাউন্ডিং ছিল তারাও বুঝতে পারে নাই যে এটা
যে এরকম একটা জায়েন্টের সাথে আছে ওরা, তারা এরকম এফেক্ট হবে, এরকম আচর তাদের গায়ে লাগবে। একদম টোটাল যে মানে ম্যাথমেটিক্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু উই ডোন্ট নো এটা কোন দিকে যাচ্ছে। এটা আপনি ইউ নেভার নো। এটা হয়তোবা আমাদের আমেরিকান যে নেতা আছেন ওনার যে মনোভাব, এটা আল্লাহ মন্দির না করুক, এটা হয়তো জাপানের মতো একটা ইনসিডেন্টও হয়ে যেতে পারে আলটিমেটলি, যদি তারা তাদের সেই মানসিক শক্তি ধরে না রাখতে পারে, তাদের ইজ্জতের মানে যে সওয়াল বলি না, যে ইজ্জত যদি সঠিক না থাকে কি হবে, ইউ নেভার নো। এই জন্য আমি পার্সোনালি বলি কি, যে সামনের রাস্তাটা খুবই ক্রিটিক্যাল হয়ে আসতেছে, খুবই ক্রিটিক্যাল। আমরা এটা ইরান ইউএস দেখলে হবে না, আমাদের মিডল ইস্টে চিন্তা করেন কতগুলি লোক বাংলাদেশে কাজ করতেছে, কত লোক কাজ করতেছে, তাদের পরিবার কতজন এখানে আছে, কত আসতেছে। এবং যখনই আপনার ইউএস অ্যান্ড ইউরোপ ইনভলভ হয়ে যায়, ইকোনমিতে এফেক্ট আসে, আমাদের এক্সপোর্টও কিন্তু কমে যাবে। তো এই জন্য গ্লোবালি কিন্তু আমরা একটা খুব চ্যালেঞ্জিং সিচুয়েশনে আছি। প্রাইম মিনিস্টারের মালয়েশিয়া সফর স্ট্র্যাটেজিক্যালি হ্যাঁ আছি, এই জন্য খুব ডিসাইসিভলি আগানোর মতো অবস্থা নাই, ক্যালকুলেটিভলি আগাইতে হবে এখন। মালয়েশিয়ার যেটা উনি চিন্তা করেছেন, আমি মনে করি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, একটা নিউট্রাল কান্ট্রি দিয়ে উনি শুরু করলেন। বাট সোহরাব ভাই যে জিনিসটা বললো যে আপনি দক্ষিণে যাবেন না উত্তরে যাবেন, এইটা ঠিক করতে হবে আপনার, কিন্তু ঠিকটা অন্যভাবেও করতে পারেন, আপনি না বললেও করতে পারেন। আমরা এখন এত ক্রিটিক্যাল ক্রস রুটে আছি, এটা না বলে করাটাই উত্তম হবে আর কি। মিস্টার সোহরাব হোসেন। না, মজিবুর ভাই যেসব কথা বললেন তো তার সাথে একমত, কিন্তু একটা গত 3 মাসের বেশি হলো, 3.5 মাস, কোথায় দেন সরকার একটা কি বলে, সে ঠিক যেভাবে শক্ত হওয়ার কথা ছিল বিভিন্ন ক্ষেত্রে, দল, সরকার, অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার, সেখানে কোথায় যেন একটা দুর্বলতা আছে, একটা ঘাটতি আছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সদিচ্ছা, শিষ্টাচার, সাশ্রয়ী পদক্ষেপ, কাজকর্ম, এটা মানুষ প্রশংসা করছে, কিন্তু দল এবং সরকার বোধহয় সেভাবে এগোতে পারছে না তার সঙ্গে তাল মিলিয়ে। এটা একটা মানুষের মধ্যে যে আশা জাগিয়েছিল, সেটা কিছুটা হতাশা তৈরি করেছে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা বড় কারণ। আমরা যে অর্থনীতির এগোতে চাই, অর্থনৈতিক সূচকগুলো কিন্তু প্রবাসী আয় ছাড়া প্রায় সব সূচকেই কিন্তু সব সূচকেই নিম্নগামী, অথবা প্রবৃদ্ধি হচ্ছে না বা খুবই সামান্য প্রবৃদ্ধি। সামনে কিন্তু কঠিন সময়। ইতিমধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, 2 দফার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, এবং বাজেটে আশা করি যে বাজেটের পর বাজেট আরেক দফা বিভিন্ন পণ্যের দাম বাড়বে, বিশেষ করে সেবা খাতের। এখন সেটা বাড়বে, কিন্তু নাগরিকদের সক্ষমতা বাড়বে কিনা, তার আয় বাড়বে কিনা, এটি প্রশ্ন। আয় বাড়ার ক্ষেত্রে সরকারের পরিকল্পনা কি, সেটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি করণীয় আছে। দ্বিতীয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মনে হলো যে সরকার ঠিক তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। প্রথমেই সিদ্ধান্ত নিল যে ব্যাংক রেগুলেশন যে করা হলো, তাতে একটা যে ধারা করলো, এই ধারাটা এখন মনে হচ্ছে সরকার বাতিল করবে। তাহলে একটা অহেতুক বিতর্ক তৈরি করলো এবং জনমনে একটা সন্দেহ তৈরি করলো যে এটি কোনো না কোনো গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়েছে। এটি একটা। দ্বিতীয়, কিন্তু আবার ওই গ্রুপের বিরুদ্ধে কিন্তু নানা অ্যাকশনও আমরা দেখছি। অ্যাকশন সেটা ধারাবাহিক। আবার প্রথম হচ্ছে যে এইসব গ্রুপের বিরুদ্ধে যে অ্যাকশন, এখন ধরেন তার ব্যবসা জব্দ করলো, বা সাইপ্রাসে না কোথায় তার ব্যবসা সম্পদ, সাইপ্রাসে। এর অর্থ না সাইপ্রাসের সমস্ত এসালমের সমস্ত সম্পদ সে করে আছে। এটা এখানেও বিষয় যে এটা কতটা দেখানোর জন্যে আবার পদক্ষেপ নিলে এই শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যে হাজার হাজার কর্মী জড়িত, তাদের কর্মসংস্থান নির্ভর করে, সেটি ব্যাহত হবে কিনা, তারা বেকার হয়ে যাবে কিনা। যেমন অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু পদক্ষেপ, অথবা মব দমন করতে না পেরে যে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এখনও চালু করা যায়নি। এই সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে যে 60,000 এই বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার জন্যে
আবার চালু করার জন্য 60,000 কোটি টাকা স্বল্প ঋণে সুদ দেওয়ার কথা আর স্বল্প ঋণে টাকাটা দেওয়ার কথা বলছে, স্বল্প সুদে। যে কথাটি বলছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক প্রথমত ভাই একটা বলছেন যে রাজনৈতিক সম্প্রীতি একটু অনেক দূরের সম্প্রীতি কখনো আমরা পাইনি। অন্তত সহনশীলতা থাকুক, অন্তত সহ অবস্থান থাকুক। হ্যাঁ, আর এই সরকারকে রাজনৈতিক প্রশ্নের মীমাংসাটা করতে হবে যদি আমরা আগামী 5 বছর শান্তি, সমৃদ্ধি, অগ্রগতির দিকে যেতে চাই। প্রথম হচ্ছে যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার, সেই অংশীদারের মধ্যেই কিন্তু এখন একটা মুখোমুখি অবস্থানে। কেউ বলছে, সরকারের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে পতিত স্বৈরাচারের সঙ্গে এরা আঁতাত করছে, বিরোধী দলকে বলছে। বিরোধী দল বলছে যে সরকার বাকশালী কায়দায় দেশ শাসন করছে। মানে এরকম, এটা যদি তাদের উভয় পক্ষের মনের কথা হয় তাহলে কিন্তু কখনোই সমঝোতা হবে না। এবং জুলাই সনদ এর মীমাংসা কীভাবে হবে? একটা হচ্ছে জুলাই সনদের মীমাংসা, সরকার ও বিরোধী দলের সম্পর্ক কী হবে। দ্বিতীয় হচ্ছে অতি সম্প্রতি ক্ষমতাচ্যুত সরকার তো ক্ষমতাচ্যুত হয়েছে, সেই দলটি, সেই রাজনৈতিক শক্তির কী হবে? সেই রাজনৈতিক শক্তি আজকে এই প্রথম আলোতে 2 দিন আগে যে রিপোর্ট, যে নিষিদ্ধ দল হচ্ছে এখন টক অফ দ্য কান্ট্রি। এটা কিন্তু বলবো যে জুলাই অভ্যুত্থানে যারা অংশীদার, যারা সুবিধা প্রাপ্ত বা সুবিধাভোগীও সরকার বিরোধী দল, তাদের মধ্যে অনৈক্য, তাদের মধ্যে রেষারেষি, তাদের মধ্যে সন্দেহ অবিশ্বাসের কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আইনের শাসন, ন্যায় বিচার, সামাজিক সংহতি, বৈষম্য অবসান না হোক, অন্তত বৈষম্যটা কমিয়ে আনা। এই কোনো ক্ষেত্রেই কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় খুব সাফল্য দেখিয়েছে বলে মনে হয় না। বরং কোনো ক্ষেত্রে এখন যে আলোচনাগুলো হচ্ছে, আমাদের এখানে সাংবাদিকতার একটা দুর্বলতা, যে কেউ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর আমরা ঝাঁপিয়ে পড়ি যে তার সমালোচনা করার জন্যে, ন্যায্য অন্যায্য। অন্তর্বর্তী সরকারের অনেক ভালো কাজও আছে, অন্তত ওই সময়ে যে ভেঙে পড়া প্রশাসন, ভেঙে পড়া মানে সমস্ত কিছু, সেটাকে একটা মোটামুটি জায়গায় তো নিয়ে এসেছে। কিন্তু এখন হচ্ছে কি, যে ওই সরকার কিছুই করেনি, ওই সরকার যা করছে সবই খারাপ, এই একটা ধারণা। আওয়ামী লীগের ক্ষেত্রেও বলবো সেটি। অন্তর্বর্তী সরকারের মানে যখন আওয়ামী লীগ বিদায় নিল, হ্যাঁ একটা অভ্যুত্থানের পর মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থাকতে পারে, কিন্তু দেখতে হবে যে কে অপরাধ করেছে। বলছেন যে যারা অপরাধী, আপনিও ইঙ্গিত দিয়েছেন যে রাজনৈতিক সম্প্রীতি বা রাজনৈতিক সমঝোতা, আমি যদি বলি যে সমঝোতা, এটা একটি এদিকে যেতে হবে। কিভাবে যাবে সেটা সরকারকে ঠিক করতে হবে। এখন একটা আছে যে সাবেক উপদেষ্টা মাহবুজ আলম বলেছে যে আওয়ামী লীগকে নিয়ে সাবেক কী বলে বিতাড়িত রাজনৈতিক দলকে নিয়ে 2 দলই এখন অস্বস্তিতে আছে। 2 দল মানে বিএনপি এবং জামাত। কেন অস্বস্তিতে থাকবে? একটা হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, অর্থাৎ তার সমর্থনের, তার অনুগতদের বাইরে সবাইকে রাষ্ট্র প্রক্রিয়ার বাইরে রাখতে চেয়েছে, রাষ্ট্র প্রক্রিয়া থেকে বাদ দিতে চেয়েছে, যেটা তো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল। বিএনপি কি সেটা করবে? বা কতদিনই করবে? আজকে আওয়ামী লীগের যে প্রাসঙ্গিকতা যেভাবে আলোচিত হচ্ছে, এটা 1 বছর আগে, 1.5 বছর আগে কিন্তু এটা সম্ভব ছিল না, এটা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম বা রাজনৈতিক পরিসরে। সুতরাং সরকারকে বুঝতে হবে যে কীভাবে এখানে কি কৌশল নিতে হবে। অবশ্যই বাস্তববাদী কৌশল নিতে হবে, অবশ্যই ন্যায়ভিত্তিক কৌশল নিতে হবে, এবং রাজনৈতিক মীমাংসাটি করতে হবে সরকারকে। মুজিবুল হক জি, এটা একটা বড় চ্যালেঞ্জ লিডারশিপের জন্য। অ্যাকচুয়ালি 100 দিনের কথাটা ভাই যেটা বললেন, অ্যাকচুয়ালি 100 days বেবি কিন্তু ইজ নাথিং, ইউ ক্যান নট এক্সপেক্ট এনিথিং। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে মনে করি, জানেন, বাংলাদেশে একটা ব্রিটিশ প্রধানমন্ত্রী পেয়েছি, কিন্তু কনসার্নটা কোথায় জানেন? যে প্রধানমন্ত্রী ব্রিটিশ, আমরা তো আর ব্রিটিশ না, আমরা বাঙালি।
এখন আমি ব্যবসায়ী হিসেবে ওনার টিম কি ব্রিটিশ না বাংলাদেশি? সবই আছে ওনার সাথে। এটা ভাগাভাগি আছে, কিন্তু মেইন জিনিস আমি মনে করি কি জানেন, ওনার একটা কথা আমি খুব ক্লোজলি এইগুলি ক্ষুদ্র মানুষ হিসাবে ফলো করি, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখি। ইলেকশনের আগেও আমরা একটা কাজ করেছিলাম, মিস্ট্রি অবজারভেশন। এখনও একটা কাজ চলতেছে আমাদের, যে আসলে ওনার সম্পর্কে কি বলে, মন্ত্রীদের সম্পর্কে কি বলে, এমপিদের সম্পর্কে খুব ছোট আকারে চলছে, আমরা দেখছি। কিন্তু আপনি যদি দেখেন ইন্ডেক্স অ্যাকর্ডিং টু আওয়ার ইজ ভেরি পজিটিভ। অ্যাকচুয়ালি 100 দিনের মধ্যে উনি যেই চেঞ্জগুলি এনেছে, এক নাম্বার হইলো ওনার যে অ্যাটিটিউডটা, 55 ইয়ার্সে তো এই ধরনের প্রাইম মিনিস্টার আমরা বাংলাদেশে পাইনি, দেখি নাই। কারণ আপনার একটা এন্টাইটেলমেন্ট, আপনার একটা ক্যাপাসিটি আছে প্রাইম মিনিস্টার হিসেবে ইউটিলাইজ করার, ওইটাকে আপনাকে ছেড়ে ওই জায়গাতে পিছনের দিকে চলে আসা, এটা কিন্তু একটা হিউজ মাইন্ডসেটের ইস্যু। আপনি দেখেন গতকালকে আজকেই দেখতেছিলাম যে ম্যাডামের নামে একটা কলেজের নামকরণ করতে বলছে, উনি বলছে দরকার নেই। তো যখনই আপনি আপনার নিজকে আপনার প্রাপ্য থেকে পিছনের দিকে নিয়ে আসবেন, তখন ইউ ক্যান থিঙ্ক দ্যাট না, ওখানে একটা প্ল্যান আছে। এখন এই 100 দিনে আপনি ওনার যে কমিটমেন্টগুলি ছিল ওইগুলিকে উনি এমফাসাইজ দিয়েছেন, যে ফার্মার্স কার্ড বলেন, তারপরে আপনার কৃষক কার্ড বলেন। সোহরাব হোসেন যেটা বলছেন যে সরকার খুব দৃঢ় কোনো পদক্ষেপ নিতে পারছে না, আমি বলছি ভাই, ওইটাতেই আসতেছে। তো এইগুলি কিন্তু ওনার যে কমিটমেন্ট, মেজর কমিটমেন্টগুলিকে উনি টাচ আপ করেছেন। এত কিছুর ভিতরে এটাকে উনি ভুলে যান নাই। এটা দেখতে হবে যে না, কমিটমেন্টের সাথে ওনার অ্যালাইনমেন্ট আছে। আর সেকেন্ড যে জিনিসটা আপনি বলতেছিলেন যে ওভারঅল যে সিচুয়েশনটা, হ্যাঁ আমরা কিন্তু দেখব ওভারঅল সিচুয়েশনটা। আপনি অ্যাটলিস্ট 6 থেকে 9 মাস যাওয়ার পরে কিছুটা বুঝতে পারবেন, কারণ এত ম্যাস আছে মানে এভরিওয়ার। আপনি তো একটা সেক্টরকে মনে হয় মানে ভুলে গেছেন, যে ব্যুরোক্রেসি। আপনি ব্যুরোক্রেসি কিন্তু বাংলাদেশে গত 16 বছরে কি অবস্থায় ছিল আপনি জানেন। আপনি আইন শৃঙ্খলার কথা বললেন, যে পুলিশ প্রশাসনের অবস্থাটা কি ছিল জানেন। একদম এটা বাংলাদেশের ইতিহাসে তো পুলিশ ছাড়া আমরা কোনো দিন ছিলাম না, বাট থাকতে হয়েছে। তো এই জিনিসগুলি, এবং সবচেয়ে বেশি আপনি ধরেন ব্যবসায়ীরাও টাকা নিয়েছে, রাজনীতিবিদরাও টাকা নিয়েছে, কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ টাকার মালিক হয়েছে কিন্তু ব্যুরোক্রেটরা ডিউরিং দি লাস্ট 14 ইয়ার্স। আপনি এটা জানেন কি না জানি না, আপনি খোঁজ নিলে এবং যদি তদন্ত করা হয় সঠিকভাবে, দেখা যাবে যে অ্যাটলিস্ট মেজরিটি ব্যুরোক্রেট যারা ক্রিটিক্যাল পয়েন্টে ছিল, ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে ছিল, দে আর এ মাল্টিমিলিয়নিয়ার হয়ে গেছে। এবং এখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাই বলছিলেন, এবং মোমেন সাহেব বলছিলেন হ্যাঁ যে কানাডার যে কি হোম এটা বলে বেগমপাড়ায় এই রাজনীতিকদের চেয়ে আমলাদের বাড়িঘরই বেশি। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, যে এই অবস্থাটা ওনার একটা প্ল্যান। এই যে ধরেন কয়েকদিন যাবৎ, গত এক সপ্তাহে এই যে ব্যাংক একে দিয়ে ফেললো, ব্যাংক ওকে দিয়ে ফেললো, এই করলো সেই করলো, মানে মনে হচ্ছে যে একটা আবার মনে হয় ওই ধরনের একটা কিছু শুরু হচ্ছে। আমার ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার একটা প্ল্যান আছে, উনি সবাইকেই আসতে দিবে, বাংলা দেবে, কিন্তু কাউকে মানে বিচারের বাইরে রেখে উনি চলবেন না। যেই কাজটা অপকর্মটা করেছেন ওইটার সঠিক বিচারটা করবেন, তার যেটা প্রাপ্য তাকে সেটা দিবেন। এবং যারা এই ভুক্তভোগী তাদের জিনিসটা আপনি চিন্তা করেন, 76 লাখ লোক এখন ধরেন, আমি তো ব্যাংকে যাই, 5 লাখ 7 লাখ করে জমা রাখছে ছেলের বিয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য, হজে যাওয়ার জন্য, বাড়ি করার জন্য। ওরা তো কত বছর জোরে ইয়ে করতেছে, কষ্ট করতেছে। ওদেরকে উনি অখুশি করবেন না। সামহাও ওদের গভর্নমেন্টের এটা রেসপন্সিবিলিটি, বিকজ ব্যাংকে তারা টাকা রেখেছে, গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে। তো ওইটা আমার মনে হয় ওনার দৃঢ়ভাবে আছে। আমরা দেখি না আরও কিছুদিন, খুব বেশি রিয়েক্ট না করে লেট সি যে উনি কি করেন। কারণ 5 বছরের ভিতরে 100 দিন, এটা কিন্তু পার্সেন্টেজে এখনও আসে না। তা আমি খুব আশাবাদী থাকতে চাই। আপনি দেখেন, এই অর্থমন্ত্রীর 2টা সেমিনারে আমি গিয়েছিলাম, উনি যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আসছেন এবং স্টক মার্কেট নিয়ে যেভাবে কথা বলছেন, যে এটা গেমলিং না, এটা গেমলিং করা চলবে না, এটা আমরা গেমলিং মনে করি, এটাকে স্টেবল করতে হবে। আমরা একটা এক্সাম্পল দিয়েছেন যে আমরা এয়ারপোর্টটাকে কেন স্টকে নিয়ে আসি না। হিথ্রো এয়ারপোর্ট টপ লিস্টে ওয়ান অফ দ্য টপ কোম্পানি। তা আমরা কেন এইগুলিকে কনভার্ট করি না কেন স্টকে? আমাদের তো অ্যাসেটের অভাব নাই।
আপনি জানেন না, কিছুদিন আগে আমেরিকান এক বাংলাদেশি সায়েন্টিস্ট আসছিল, আমার সাথে কথা বলছিল, শুধুমাত্র আমরা উইজডম এবং আমাদের ডাটা বিক্রি করে $155 বিলিয়ন লোন দিয়ে দিতে পারবো। আজকে গুগল দেখেন, শুধু ডাটার কারণে $1 বিলিয়ন কোম্পানি, $1 ট্রিলিয়ন কোম্পানি, মাইক্রোসফট। এখন আমাদের বাংলাদেশের যে ডাটা আছে, আমরা যদি এই ডাটা ইনক্রিপেশন করতে পারি, ডাটা সেফটি করতে পারি, ডাটা প্রোটেকশন দিতে পারি, এই ডাটা বিক্রি করেও কিন্তু আমরা এই লোন থেকে বেরিয়ে চলে আসতে পারবো। তো এখন আমি আমাদের অর্থমন্ত্রীর কথা থেকে আমি বুঝতে পারছি দে আর হ্যাভিং সামথিং। হ্যাঁ, ইনিশিয়ালি আপনার বিদ্যুতের দাম বাড়বে, এটা বাড়বে, লোকজনের সক্ষমতাও বাড়াতে হবে, এটাও ঠিক। এবং আমি হাম্বলি বলতে চাই যে আমার মনে হয় প্রধানমন্ত্রীর একটা প্ল্যান আছে। কেউ চুরি করে পার পেয়ে যাবে, ওনার একটা জনগণ বিশেষ করে ব্যাংকে টাকা রাখবে, ওনার টাকাটা খেয়ে ফেলবে, এইটা উনি হতে দিবেন না ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা আমার এখনও আছে, থাকবেও। এবং আমি বিশ্বাস করি এন্ড অফ দ্য ইয়ারে যে আপনি দেখবেন যে আমরা হয়তো বা কিছু ভিজিবল দেখতে পারেন আপনি, আমরা দেখব। আমি অবিশ্বাস করি না, কিন্তু প্রশ্নটা রেখেই দিতে হবে। কারণ সরকার তো শুধু প্রধানমন্ত্রী নন, সরকার মন্ত্রিসভা, সরকার আমলাতন্ত্র, সরকার ব্যবসায়ী মহল, সরকার সবাইকে নিয়ে। এখন সরকার সবাইকে নিয়ে কতটা চলতে পারছে? বিরোধী দলের প্রতি যে রাজনৈতিক প্রশ্নটা, মজিবুল ভাই ওইটার উত্তরটা দিলে ভালো হতো। রাজনৈতিক প্রশ্নের যে মীমাংসাটা হলো না। একটা হচ্ছে যে ক্ষমতাচ্যুত দল যারা যারা 24-এর পর যাদের কার্যক্রম এবং আইন দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। যদিও বিএনপির নেতারা যখন এটি করা হয় অন্তর্বর্তী সরকার সময় বলছিলেন যে আইন দিয়ে আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না, জনগণের রায় দিয়ে নিষিদ্ধ করতে চাই। এটি দ্বিতীয় হচ্ছে যে বাদ দিলাম আওয়ামী লীগের কথা। এখন সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে বিরোধ, এটার মীমাংসা যদি না হয় 2 মাস পর তাদের কর্মসূচিও আছে। ওই দল কি চাইছে প্রত্যাবর্তন করতে? সেরকম কোনো লক্ষণ, কোনো আগ্রহ, সেরকম কোনো দাবি? এটা থাকতে দেন না। একটা বিরোধী দল একটা সরকার দলের মধ্যে তো একটা পার্থক্য থাকতে হবে। এখন তো না সেটা এটাকে বাঁচায় রাখতে হবে। এটা একটা পার্থক্য। আমার কথা হচ্ছে এই দলটা আপনি মাইন্ড করেন না, এই দলটা 30 বছর তারা একসাথে এলাই ছিল, কিন্তু জামাত ঠিক আছে, আবার এসে তারা সরকারের ট্রেজারি এন্ড অপোজিশন হলো। এখানে আবার একটা এত বড় মজিবুল ভাই, আমরা কি মনে করব যে এটা আপোষে ঝগড়া হচ্ছে? আপোষ হচ্ছে না, বিকজ সবাই সবার অবস্থানটাকে রাজনৈতিক পরিসরে কিন্তু একটা কথা চালু আছে যেটা অনেকটা আপোষে। এই কারণে এইটা মনে হচ্ছে না। না আমি বলছি, যদি আপোষ মনে হতো, যদি আমরা ইলেকশনটাতে ওই রকম প্রপাগান্ডা না শুনতাম, মনে করতাম যে এটা আপোষ হচ্ছে। কারণ ইলেকশনের সময় কিন্তু কেউ কাউকে ছাড় দেয় না, আর ইলেকশনের পরের অবস্থান কিন্তু এক নয়। যেমন একজন সাবেক উপদেষ্টা কিন্তু এটাও বলেছেন যে বিএনপি যদি বহুদলীয় গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করে, তাহলে এখন যারা বিরোধী দলে আছে তারা গুপ্ত হয়ে যাবে। বিষয়টা তো, ইঙ্গিতটা তো বুঝতে পারছেন। অর্থাৎ বিএনপি যদি আওয়ামী লীগকে জায়গা দেয়, হ্যাঁ, বিতাড়িত ক্ষমতা থেকে বিতাড়িত আওয়ামী লীগকে জায়গা দেয়, তখন আর জামাতের অস্তিত্ব থাকবে না। এখন ওই যেটা বলছেন আপোষের ঝগড়া, অনেকেই এটা বলেন যে কোনো ক্ষেত্রে তো আবার এই আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের মধ্যে ঐক্য আছে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ক্ষেত্রে। কারণ এটা অধ্যাদেশ ছিল, অনেক অধ্যাদেশ কিন্তু সরকার সংসদে অনুমোদন পায়নি, কিন্তু এটা পেয়েছে। এবং সেক্ষেত্রে একটা ওই জুজুর ভয় দেখানোর চাবিকাঠিটা সরকারের হাতে আছে। অর্থাৎ বিরোধী দল বেশি বাড়াবাড়ি করলে তাহলে আওয়ামী লীগ আসবে। তা এই রাজনীতিও কিন্তু খুব সুস্থতার লক্ষণ নয়। দ্বিতীয় হচ্ছে আপনি যে বলছেন যে বিচার, অবশ্যই বিচার হবে, কিন্তু বিচার কি আওয়ামী লীগ আমলের মতো বিচার হবে? বিচার কি অন্তর্বর্তী সরকারের মতো বিচার হবে? বিচার হতে হবে ন্যায় বিচার, বা সামরিক শাসন আমলে যে বিচার হয়েছে সেটা নয়। সেই ন্যায়ভিত্তিক বিচারের নিশ্চয়তা কে দেবে? এখনও তো অন্তর্বর্তী সরকার বুঝলাম ভয়ে, মবের ইত্যাদির কারণে, আপনি জানেন এখনও যে সাংবাদিকদের বিরুদ্ধে 266টি মামলা, এবং একটি মামলায় 200, 300, 400 জন পর্যন্ত আসামি। মানে এটি কি সরকারদের সিদ্ধান্ত নিতে হবে?
বিএনপি সরকার এসে তো বিএনপি আওয়ামী লীগ আমলে যত ভুয়া মামলা হয়েছিল, যত গয়রাহ মামলা হয়েছিল, তাদের সেই মামলা থেকে তো মুক্ত করেছে। এখন একটা কমিশন করা হোক, একটা 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 কিছু কাঠামো করা হোক, যার মধ্যে এই মামলাগুলো যাচাই বাছাই হোক। সম্পাদক পরিষদ কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তালিকাও দিয়ে আসছেন যে এই মামলাগুলোর ভিত্তি কী। আচ্ছা, যদি মামলাগুলোর ভিত্তি থাকে, এই 18-19 মাসে কেন তদন্ত হলো না? এবং অনেক আসামি বলেছেন যে তাদের কাছে যায়নি, যারা জেলখানার বাইরে আছেন, যে 18 মাসে একজন জিজ্ঞাসা করেনি যে এই মামলায় আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে। তাহলে মানে আমরা যদি বিচার চাই, বিচারটা কিভাবে হবে? ধরেন আরও যদি আপনি 3 মাস বললেন, হ্যাঁ সরকারকে 3 মাস সময়, কিন্তু সরকার যদি প্রধানমন্ত্রীর যে এই পরিকল্পনা থাকে আমি 6 মাসের মধ্যে মামলাগুলোর একটা নিষ্পত্তি করব, মামলাগুলো কি হবে সেটা তো মানে আমরা বলে দিতে পারবো না, সরকারও বলে দিতে পারবে না, আদালত বলে দেবে। কিন্তু নিষ্পত্তির তো একটা চেষ্টা থাকবে, উদ্যোগ থাকবে। বরং আমরা দেখলাম যে 2 জন সাংবাদিককে এই মামলায় জামিন পেতে পারে, তাদের বিরুদ্ধে যে মামলা আছে, এ কারণে তাদের 2 জনকে আইসিটি আইনে যুক্ত করে দেওয়া হয়েছে। মানে তাতে তো সরকারের অভিপ্রায়টা বোঝা যায়। অ্যাকচুয়ালি আমি একটু বলি যে আমি তো সরকারের দলের বা সরকারের ভিতরের কেউ না, বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার অনুভূতি যে মানে আইনের শাসনটা কিন্তু পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনেক সাফার করেছি হাইকোর্টে এবং অন্যান্য জায়গাতে। এখন দেখা যাচ্ছে যে ট্রান্সপারেন্টলি যে অন্য আগের মতো যে ইনফ্লুয়েন্স করে একটা রায় নিয়ে নেবেন, টাকা দিয়ে রায় নিয়ে নেবেন, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে কথাটা আপনি বলছেন যে দেশটা শুধুমাত্র ভালো চলতে পারে একটা কারণে, যে গভর্নমেন্ট শুড বি অফ লস রাদার দেন অফ ম্যান। আইনটা রাষ্ট্রের মানে রাষ্ট্রটা আইনের উপর প্রতিষ্ঠিত হবে, ব্যক্তির উপরে না। এবং ওইটা কিন্তু আমরা আশা করতে পারি। আর যে ধরেন যে কেস এত কেস, এবং আপনার তো পুলিশ ইনফ্রাস্ট্রাকচারটা আপনি দেখেন, ইনভেস্টিগেশন যে করবে, যাদের ইনফ্রাস্ট্রাকচারটাই তো এখন পর্যন্ত স্কেলিটনটাই দাঁড়ানো করা হয় নাই। আমি কয়েকটা কেস নিয়ে তো আমরাও দৌড়াদৌড়ি করতেছি। এখন তাদের ওই সক্ষম অফিসারও নাই, ওই ধরনের ডিপার্টমেন্টে অত লোক সংখ্যাও নাই, এবং পুরা পুলিশটাকে আপনার রিস্ট্রাকচারিং করে নিয়ে আসতে আরও সময় লাগবে কিন্তু। এবং এটা চলমান। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে পুলিশটার জন্য একটা খুব ডিসাইসিভ প্রোগ্রাম নেওয়া উচিত। সে ফর এক্সাম্পল পুলিশের স্যালারিটাকে চিন্তা করা উচিত, কনসিডার করা উচিত, এবং পুলিশের ভিতরে ধরেন লজিস্টিক্স, হ্যাঁ, এবং ধরেন আপনি পুলিশ একটা ইনভেস্টিগেশনে যাবে, পুলিশ একটা ইনভেস্টিগেশনে যাবে, ওইটার গাড়ি নাই, একটা আসামি ধরতে যাবে, ওই যে বাদী তার টাকা দিয়ে আসামি ধরছে, অনেক ইস্যুস আছে ভাই, যেটা বললেন। হ্যাঁ, তো এই জন্য হয়েছে কি পুরা পুলিশ প্রশাসনটাকে একটা সাজায় নিয়ে আসতে হবে, বাজেটিং করতে হবে খুব ভালোভাবে, স্যালারিটাকে বাড়াইতে। আরেকটা জিনিস হয়েছে কি, আমার ছেলে, আপনার ছেলে, ওনার ছেলেকে পুলিশে দিতে হবে, যে কোটিপতির ছেলে, ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে, সেক্রেটারির ছেলে, জেনারেলের ছেলে, ওই ধরনের ছেলেদের ওই সেগমেন্ট থেকে কিছু লোককে নিয়ে আসতে হবে যাদের টাকার প্রতি পিছু টান নাই, এবং তাদের মিনিমাম লাইফস্টাইল করার মতো তাদেরকে একটা নিশ্চয়তা দিতে হবে। তাইলে পুলিশটাকে কিন্তু একটা ম্যাসিভলি নিতে হবে। আমার বিশ্বাস, হ্যাঁ আপনি যেটা বলছেন সরকার অবশ্যই দেখবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত জিনিস, আমারও তো বন্ধুবান্ধব আছে, 2-1টা জিনিস নিয়ে আমি কথা বলতে গিয়েছি। ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে ওখানে, জনবলের সমস্যা আছে, অনেক কিছু, এবং এগুলি নিয়ে কাজ করতে। আর আইনের শাসনটার দিক দিয়ে আমি মনে করি, অ্যাটলিস্ট আমি এখন হাইকোর্টে আসা যাওয়া করি, ইটস ইমপ্রুভ হিউজ। আমার মনে হয় যে 80% ইমপ্রুভ করেছে। অ্যাটলিস্ট ওখানে গিয়ে আমার হাইকোর্টের ভিতরে দাঁড়ায় পয়সা দিতে হবে এই কথা শুনতে হচ্ছে না উকিলদের কাছে, ইমুককে নিয়ে যান, ইমুকের সাথে ইমুকের লাইন আছে, এটা আর কেউ বলছে না কিন্তু এখন। ইটস এ ভেরি হিউজ আমাদের যারা পরিচিত বা না, এটা নাই ঘনিষ্ঠ আইনজীবী, তাদের বক্তব্য কিন্তু এটা না, এবং কিছু তারা কিন্তু এটা আছে, কিছু বিশেষ করে জামিনের ক্ষেত্রে কিছু লোক আছে যারা একটা পার্টির ব্লেসিংসে আছে, যারা এখন একটু প্রিভিলেজ নিতে চায়, এবং এরকম একটা অ্যাপ্রোচ চলছিল। কিন্তু আলটিমেটলি আপনি দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কেন যেন হয়তো বা হাইকমান্ড থেকে সিগন্যাল আছে বা কিছু আছে, তারা কিন্তু মোটামুটি সমঝোতা আছে এখন। আচ্ছা, আর যে জিনিসটা আমি প্রশ্ন করি এক্ষেত্রে, আপনি তো আইন ব্যবসার মানে না
আইন আদালতে যান কি আইন ব্যবসায়? ব্যবসার জন্য না, আমি যাই একজন, ওনার আমি একজন নানা রকমের মামলা আচ্ছা, বাদী আপনার- বিবাদী হিসাবে, ব্যবসায়িক আচ্ছা, বিবাদী হিসাবে বা বাদী হিসাবে। ভুক্তভোগী হিসাবে। ও তাহলে মানে ব্যবসায়িক কর্পোরেট না, ইস্যু যে নিয়ে যাই বিষয়টি আমি। বলছি যে ব্যবসায়িক রাজনৈতিক কিছু। সংস্কৃতি বদল, সেটা কিন্তু খুব কঠিন কাজ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনটি আপনি দেখেছেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন দেখেছেন, এবং আরও কয়েকটি জেলা আইনজীবী পরিষদে যে সমিতির নির্বাচন হয়েছিল। মানে এগুলো, মানে এসব ঘটনা কিন্তু আমাদের আশাবাদী করে না। না, আপনি যেটা বললেন না, আপনার কথাটা যদি ইমপ্লিমেন্ট হয়, সমঝোতা এবং সম্প্রীতি, তাইলে কিন্তু এগুলি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওইটা না হওয়া পর্যন্ত কিছুটা গ্যাপ তো আছে। গ্যাপটা আপনি মিনিমাইজ করবেন কি দিয়ে? খালি রাখা তো যায় না। গ্যাপটাকে কোনো না কোনোভাবে তো আপনার এটাকে ফিল আপ করতে হবে। আওয়ামী লীগ যেভাবে গ্যাপ পূরণ করেছে, ওইটা করা আশা যাবে করি না। বিএনপিও সেভাবে না করবে না। ওইটা অ্যাকচুয়ালি হয়েছে কি জানেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। আপনি দেখেন, যদি কিছু মনে করেন না, আমি দেখতেছি যে আমাদের প্রাইম মিনিস্টার কি বিহেভ করে আর ওনার প্রতি কি করা হয়েছিল। বিভিন্ন, আমার কাছে একটা ফোল্ডার আছে আর কি, বিভিন্ন সময় কি কি ওনার বিরুদ্ধে করা হয়েছে। ফেসবুকে, মানে ফেসবুক ছাড়া করা হয়েছে। ভয়াবহ। কিন্তু আপনাকে যখন আমি অনেক ভাবে নাজেহাল করব, আপনার কিন্তু একটু হইলেও খুব জাগবে যে আমাকে এই রকম নাজেহাল করা হয়েছে, আমাকে বেইজ্জতি করা হয়েছে, আমি একটু রিভেন্স নেই। এটা কিন্তু অ্যাবসেন্স, এখন রিভেন্স নাই কিন্তু এবারের পলিটিক্সে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে ইম্প্যাক্ট অফ দি পলিটিক্যাল চেঞ্জ। এটা মানে একটা হিউজ শিফট হয়েছে কিন্তু প্রাইম মিনিস্টারের যে অ্যাটিটিউড, যে না আমি রিভেন্স নেব না। ম্যাডাম দেখেন, উনি এত বছর জেল থাকলেন, ওনাকে এত কষ্ট দিলেন একটা ছোকরা ইয়েতে, কিন্তু উনি বেরিয়ে এসে কিন্তু কাউকে গালি দিলেন না যে তুমি আমাকে এইভাবে জেলে রেখেছো। এবং আমাদের যে এখন মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ওনার বিরুদ্ধে যা করা হয়েছে, আমার মতো মানুষ হলে আমি প্রথম দিনই তো 200-500-কে অন্যরকম করে ফেলতাম। কিন্তু দেখেন, উনি কিন্তু প্রতিশোধ নিচ্ছেন না। এই যে রাজনৈতিক নেতা একটা প্রতিশোধ নিচ্ছে না, এইটাও কিন্তু একটা বিরাট ইস্যু। এবং আমরা যদি ওনাকে সহযোগিতা করি, আমি মনে করি স্লোলি ওনাকে যদি আমরা এনকারেজ করি, ওনার গুণটাকে যদি আমরা প্রশংসাতে নিয়ে আসি, এবং আমরা যদি আপনারা যারা আছেন, আপনারা যদি ওনাকে অ্যাডভাইস করেন, আপনাদের ওপিনিয়নটাকে যদি আপনারা প্ল্যাটফর্মে নিয়ে আসেন, আমার মনে হয় গ্যাপ তো থাকবেই মানুষের, এই গ্যাপগুলি পূরণ হবে এবং আমরা একটা ভালো কিছু আশা করব। কারণ আমি নিয়ার ফিউচারে দেখছি না যে আরেকজন কোনো নেতা আসবে এই ধরনের মাইন্ডসেট নিয়ে। যেহেতু একটা পেয়েছি, লেটস নার্স ইট। এটা হলো আমার একটা হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে। আমাদেরও আছে 2 মিনিট সময় আপনার জন্য। যে দল কি তাকে অনুসরণ করতে পারছে? তার নমনীয়তা, তার শিষ্টাচার, তার সৌজন্যবোধ, দলের অন্য নেতাদের মধ্যে, মন্ত্রীদের, এমনকি মন্ত্রীদের মধ্যেও কি তার প্রতিফলন ঘটছে? এটি একটি। দ্বিতীয় হচ্ছে, আপনি যেটা বললেন যে উনি কোনো প্রতিশোধ নিচ্ছেন না, এবং আমরা দেখছি এই মামলার ক্ষেত্রে কিন্তু গ্রামগঞ্জে, স্থানীয় পর্যায়ে এটা কিন্তু ভয়াবহ আকার, মানে বিভিন্ন জায়গায় নানা রকম। মানে এটা হচ্ছে কি, ওই যে আপনি যেমন বললেন যে 15 বছর আমি নির্যাতনের শিকার হয়েছি, এর একটা প্রতিশোধ নিতে হবে। এই অবস্থা, এই বৃত্ত থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে কিন্তু ওই দল বদল হবে, ক্ষমতা বদল হবে, কিন্তু চরিত্র বদল হবে না, এবং আমরা সুশাসন দেখব না, ন্যায় বিচারও অধরা থেকে যাবে। আর এসব যদি অধরা থাকে, তখন অর্থনীতির যে লক্ষ্য, যে আমাদের প্রত্যাশা, সেটা পূরণ হবে না। আর সেক্ষেত্রে আমি বলি যে রাজনৈতিক প্রশ্নের মীমাংসাটা জরুরি। কিভাবে করবেন সরকার জানে। দ্বিতীয় হচ্ছে যে সবাইকে নিয়ে দেশকে চালানো। আর সেটি যদি আমরা না পারি, তাহলে আমরা আবার বারবার হোঁচট খাবো। আর যদি পারি, তাহলে বাংলাদেশ বদলে যাবে। অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে তো চলতেই হবে। দেশটা তো সবার, দেশটা তো আমার আর আপনার না, সবাই মিলেই তো দেশ। এটা আমার বিশ্বাস যে এটা এই ধরনের একটা আমরা দেখব ভবিষ্যতে। আর সত্যিকার অর্থে এই যে গভর্নমেন্টের যে চ্যালেঞ্জটা, আমি তো প্রথমেই বললাম যে আমাদের প্রধানমন্ত্রী তো হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী, আমরা তো আর ব্রিটিশ না। এখন জানেন যে যারা মন্ত্রী আছে, ওদেরকে কিন্তু এম্পাওয়ার করতে হবে, কিন্তু এনাদের পিছনে কিন্তু এখন অলরেডি একটা ভয়ভীতি চলে আসছে। ওনারা কোনো করাপশন করেন কিনা, টাইমলি আসেন কিনা, এটাও কিন্তু ক্ষতিকারক।
এবং এইটার অ্যাডভান্টেজ নিবে কিন্তু আবার ওনার সাথে যারা সহকর্মীরা আছে, ধরেন একজন কর্মকর্তা, প্রাইম মিনিস্টার, তো ব্রিটিশ প্রাইম মিনিস্টার কথা বললো আপনারটা আপনি ঠিক করেন, উনি আসলেন, এসে বসে ওনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কোর্সমেট সব ঢুকাই দিলেন। উনি কিন্তু দেশের স্বার্থের জন্য কে যোগ্য তাকে দিলেন না। এবং যে আমার মনে হয় কি যে স্লোলি ফেজ আউট করতে হবে। এবং আমি পাওয়ারে কিছু পলিসির ব্যাপারে ডকুমেন্ট দেখেছি, মানে এগুলি আমরা বিজনেসম্যান হিসেবে মনে করি যে ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং ফর গভর্নমেন্ট টু মানে অ্যালাইন্ড উইথ দি পাওয়ার ডিমান্ড। এটা পারবে না, এটা বলারও সময় নেই, নাইলে আমি বলার ইচ্ছা পোষণ করেছিলাম আজকে। তা আমার ধারণা যে ওনারা যেইভাবে শুরু করেছে, উনি যেহেতু বলছেন যে প্রাইম মিনিস্টার যে ওনার একটা প্ল্যান আছে, আমরা প্ল্যানটা দেখি একটা বছর, এবং আমরা বিশ্বাস করি যে এই প্ল্যানের ভিতরে সব কিছু স্লোলি আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সোহরাব হাসান এবং মিস্টার কে মুজিবুল হক, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রীর সদিচ্ছা, তার চালচলন, আচার আচরণ, দৃষ্টিভঙ্গি নিয়ে দুই অতিথির মধ্যে কোনো বিতর্ক নেই, কিন্তু তার টিম এবং রাজনৈতিক সদিচ্ছা পুরো টিমের সামগ্রিকভাবে বা সরকারের দলের, সেটি নিয়ে কিছু কিছু প্রশ্ন এখানে উঠেছে। তবে দুজনই একমত যে আমরা এই সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এর সঙ্গে এই রাজনৈতিক সংকটের সঙ্গে অর্থনৈতিক সামাজিক সংকটগুলো সামনে চলে আসে, এবং অর্থনৈতিক সংকট যেগুলো আছে সেগুলো মোকাবেলার জন্য সরকারের নানা পদক্ষেপ আছে এবং সেগুলো নিতে হবে। কিন্তু নাগরিকের সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকের স্বস্তি, সেটা কিন্তু সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। সেটা কিভাবে করবে, দায়িত্বচ্যুত আছে, সেটা তাদের উপরই বর্তায়। আর সব সংকটের গোড়া যেটা, সেটা হচ্ছে যে রাজনীতি। এখানে দুজনই একমত যে আমাদের রাজনীতিতে সম্প্রীতি, সহনশীলতা, সহাবস্থান, সহমর্মিতা, যেভাবেই বলি না কেন, সমঝোতা, এগুলো খুব জরুরি। এবং এগুলো, এই যে রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন আনা, সেটা যদি আমরা না করতে আবারও ব্যর্থ হই, তাহলে বলতে হবে যে একই চক্রে আমরা আসলে ঘুরপাক খাচ্ছি। এখান থেকে বাংলাদেশকে বের করে আনবার দায়িত্ব বহুদিন পরে বাংলাদেশে হওয়া একটা নির্বাচিত সরকারের। সেটা যদি তারা করতে পারেন ভালো, না করতে পারলে এর যে কুফল, সেটাও কিন্তু তাদের ভবিষ্যতে ভোগ করতে হতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।